সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া ডক্টর ইউনূস আরও জানান, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়েছে বলে যে কথাবার্তা হচ্ছে তা অপপ্রচার। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। বেশ কিছুদিন ধরে নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনা চলছিল তা নিয়ে এবার সুস্পষ্ট ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী বছরের এপ্রিলের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। অধ্যাপক ইউনূস আশা করেন, আসন্ন নির্বাচন পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ হবে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রফেসর ইউনূস কথা বলেছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিয়েও। একই সাথে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ জুলাই মাসে চূড়ান্ত হবে। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। 39 মিনিটের ভাষণে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে রাখাইনের জন্য করিডোর দেওয়া হয়েছে বলে যে বিতর্ক চলছে তা অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। পতিত স্বৈরাচার সরকার নতুন বাংলাদেশ নির্মাণে পদে পদে বাধা দিচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে। এছাড়া ভাষণে অর্থনীতি ও বাজার দর নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অবসান ঘটল রাজনৈতিক তর্ক বিতর্ক, আলোচনা ও সমালোচনা। আগামী এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত এই নির্বাচন হবে ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক, এমন আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, এ নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। হাবিবুর রহমান হাবিবের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জোর দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিলেন আপনারা। এবারে তো প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি নির্দিষ্ট সময়ের ঘোষণা এলো। তো এই সময়ে নির্বাচন প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আপনার মাধ্যমে ৭১ টেলিভিশন সমাজ দর্শক শ্রোতাদেরকে আমার সন্তত সালাম। আমার সাইফুল ভাইকে শুভেচ্ছা। আমার দলের প্রতিক্রিয়া কি, আমি এখনো সত্য কথা বলতে গিয়ে আমি রাস্তায় ছিলাম। আমি রাত্রে ৩টার সময় বের হয়েছি, ১৭ ঘন্টা জার্নি করে আমি এই সত্যি পৌঁছালাম। অব্যবস্থাপনা, টোটালি অব্যবস্থাপনা। অথচ এখানে মিথ্যাচার করা অবস্থায় সরকারের উপদেষ্টারা বলছেন যে এবার সব যাত্রা ভালো, উত্তরবঙ্গের মানুষ খুবই কষ্ট ছিল। ৩বার আমি লাইফে যেতে বাধ্য হয়েছি, যে কারণে আমি আমার দলের কারোর সাথে আলোচনা করতে পারি না। যে কাপড়ে আসা ছিলাম ওই কাপড়ে আমি বলছি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছি। আমি অবশ্যই
আমি ইতিমধ্যে যখন আপনার বিরতি যাবে, আমি আমার দলের কাছ থেকে অবশ্যই আমি জেনে আমি পরবর্তী জানাবো। তবে আমার নিজস্ব যেটা বক্তব্য সেটা হলো যে আমরা চেয়েছিলাম ডিসেম্বর, এবং উনি নিজেও প্রথমবারে বেশ কিছুদিন আগে বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। তার পরবর্তী সময় আমরা দেখলাম তার পিএস বা প্রেস সচিব উনি বললেন যে না, জুনের 26 তারিখের মধ্যে হবে। এখন আমরা ধরে নিয়েছিলাম যে ওনার কথাটাই আসল কথা, কারণ উনি তো প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা দেখলাম যে আমের চেয়ে আঁটি বড় একটা কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়। এখন ওই জায়গায় গেল, এবং এখানে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল যারা মহান স্বাধীনতা যুদ্ধের কে এখন স্বীকার করে না, গন্ডগোলের বছর বলে যারা, এবং 71-এর দায় যারা নিতে চায় না, সেই দল মার্চের নির্বাচনের কথা বলেছে। এখন আমার মনে হচ্ছে যে সেই দলের আশা যেটা বা প্রত্যাশা যেটা, সেটাই উনি করার জন্য মার্চকে নির্ধারণ করেছেন। মার্চে যদি নির্বাচন করা যায়, আমার মনে হয় জানুয়ারি ডিসেম্বরতে করা যায়। তো এখন বিএনপি বলেছে যেহেতু ডিসেম্বরের ভিতরে করতে হবে, সেহেতু বিএনপি কথা যদি সেই কথাটা মিলে যায়, তাহলে ওনারা মনে করছেন, ব্যক্তিগতভাবে উনি মনে করেন হয়তোবা যে এটা পরাজয় হয়ে গেল, যে কারণে উনি হয়তো মার্চে জামাত ইসলাম চেয়েছে মার্চ, সেই মার্চ এপ্রিলের প্রথমার্ধে জামাত যেটা বলেছে আর কি, মার্চের শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে যে কোনো সময়। এবং উনি একটা বড় ধরনের একটা অন্যায় করেছেন বিএনপির বিরুদ্ধে, সেটি হলো এই, উনি জাপানে গিয়ে উনি একবার টোটালি অসত্য একটা কথা বললেন যে মাত্র বাংলাদেশ একটি দল নির্বাচন চায়। এই যে একটা মিথ্যাচার উনি করলেন দেশের প্রধান উপদেষ্টা, একটা দলের সাথে একটা দলকে এইভাবে মিন করে এইভাবে একটা দলের দিকে তীর নিক্ষেপ করা খুবই অন্যায় বলে মনে করি। কিন্তু পরবর্তী সময় উনি যখন সংলাপে বসলেন বা এই যে এর সঙ্গে যখন বসলেন কমিশনের সঙ্গে, তখন কি হলো, বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম ছিল, যারা প্রগতিশীল রাজনৈতিক দল, যারা স্বাধীনতা বিশ্বাস করে, সেই সব দলগুলি কিন্তু নির্বাচন চায় না ওনার নিজ হাতে গড়া দল। উনি যাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের গড়া দল এনসিপি, এবং 71-এর পরাজিত শক্তি যারা বিএনপির পেটির ভিতর থেকে যারা লালিত পালিত হয়ে বড় হয়েছে, মোটা তাজা হয়েছে, তারা আজকে অন্য সুরে কথা বলছে। তারা একবার বলে জাতীয় নির্বাচন আগে হতে হবে, রোজার আগে হতে হবে, আবার তারা পাশাপাশি তারা একটা দাবি করে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, যেটা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে ছিল। তারা আন্দোলন সংগ্রামে এত বড় যারা, আমার মনে হয় দিন যতই যাক না কেন, আমি মনে করি যে আমাদের এটি সংস্কার দরকার। আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টে হাবিবুর রহমান, সংস্কার প্রসঙ্গে আমি আসবো, একটু সাইফুল হকের কাছ থেকে আমি ঘুরে আসতে চাই, একই বিষয়ে তার মন্তব্যটিও আমি জেনে নিতে চাই। সাইফুল হক, বলবেন যে 26-এর এপ্রিলে নির্বাচন হলে তা আপনার দল কিভাবে দেখছে? জি, আপনাকে ধন্যবাদ। জানেন যে আমরা আজকের সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যাদের উদ্দেশ্যে তার যে ভাষণ, এই ভাষণে বিশেষ করে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দল এবং জনগণের যে আকাঙ্ক্ষা, তার কোনো প্রতিফলন এবং মানুষের যে প্রত্যাশা, ধরুন বিপুল অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের প্রায় সমস্ত অংশ, তারা ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচনের তারা যে ধারাবাহিকভাবে দাবিটা জানিয়ে আসছিলেন। আমরা আশা করেছিলাম যে আজকে প্রধান উপদেষ্টার ঈদের আগের সন্ধ্যায় তিনি দেশবাসীকে তিনি একটা সুসংবাদ দেবেন, একটা স্বস্তির তিনি খবরটা তিনি জানাবেন, এবং তিনি বিরোধী দল এবং জনগণকে তাদের দাবিকে তিনি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, এবং জনপ্রত্যাশা অনুসারে তিনি তারিখটা ঘোষণা করবেন। তিনি এপ্রিলের প্রথমার্ধের যে কথাটা তিনি উল্লেখ করেছেন, সেটা প্রথমত কয়েকটা ব্যাপারে একটু উল্লেখ করতে চাই। জানেন যে আমাদের এখানে আবহাওয়াগত কারণের জন্য এপ্রিল মাসটা কোনো যে কারণের জন্য মে বা জুন মাসে আমরা নির্বাচনটা প্রায় অসম্ভব। আবার তিনি যে নির্বাচনটাকে উৎসব মুখর করতে চান, আনন্দ ঘন করতে চান, বলতে চান যে আমাদের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করতে চান। এগুলোর বিবেচনায় জুন বা মে মাসের মতো এপ্রিল মাসটাও কোনো সঠিক কোনো নির্বাচনী সময়টা নয়। রোজাটা 16 থেকে 18 ফেব্রুয়ারি শুরু হবে, মার্চের ধরুন 18-20 তারিখের মধ্যে ঈদের জায়গাটা হবে।
তার মানে 45 দিন আগে যদি নির্বাচনের যদি তফসিল ঘোষণা করতে হয়, তার মানে রোজার মাসে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রচারণা, নির্বাচনের গণসংযোগের কাজ করতে হবে, যেটা আমাদের এখানে অতীতে খুব হয়েছে বলে আমি এখন মনে করতে পারছি না। এর বাইরে এপ্রিল মাসটা আপনি জানেন পাবলিক পরীক্ষার একটা সময় শুরু হয়। আমাদের এখানে এসএসসি পরীক্ষা, তারপর এইচএসসি পরীক্ষার একটা চাপ থাকে। ফলে কোনো বিবেচনাতেই আপনার এপ্রিল মাসটা উপযুক্ত কোনো সময়টা নয়। আমরা আশা করেছিলাম যে তিনি ধরুন রাজনৈতিক দলগুলো বলেছে যে আপনি 31শে ডিসেম্বরের মধ্যে যদি বোঝা যেত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে যে ঠিক আছে যদি আরো 15 দিন লাগে বা ধরুন এমনকি জানুয়ারি মাসও যদি লেগে যায়, আমার ধারণা যদি এনগেজমেন্ট থাকতো, আলাপ আলোচনা থাকতো, রাজনৈতিক দলগুলো হয়তো এ ব্যাপারে আপত্তিটা করতো না। কিন্তু যেটা হয়েছে তিনি রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রায় একদম উপেক্ষাই করলেন। অথচ এই রাজনৈতিক দলগুলোর সমর্থনেই তো তারা ক্ষমতায় আছেন। গত 10 মাসে তারা যে ক্ষমতায় আছেন, রাজনৈতিক দলগুলো আমাদের কিছু কিছু ব্যাপারে বক্তব্য আছে, সমালোচনা আছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে আসছি। কিন্তু সরকারের দায়িত্ব ছিল কি, তারা মানুষের কণ্ঠস্বরটা আমলে নেবেন, দলগুলোর কথাটাকে তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন। আরেকটা যদি বোঝা যেত প্রধান উপদেষ্টার বক্তব্যে যে তিনি ডিসেম্বরের পরিবর্তে কেন তিনি আরো 3.5 মাস 4 মাস বেশি সময় নিতে চান, স্পষ্ট করে তার কোনো পরিষ্কার কোনো ব্যাখ্যা তার ভাষণের মধ্যে কিন্তু নাই। আমরা পরিষ্কার করে বলেছি যে তারা সংস্কারের যে কথা বলছেন, বিচারের যে কথাটা বলছেন, যদি এটাকে কার্যে যদি জোরদার করা যায়, পুরো উদ্যোগ যদি ত্বরান্বিত করা যায়, তাহলে এমনকি ডিসেম্বর কেন, তার আগেও জাতীয় নির্বাচনটা করা সম্ভব। তো বোঝা যাচ্ছে যে সরকার বিরোধী দল, রাজনৈতিক দলগুলোকে মতামতকে কোনো মর্যাদা, কোনো সম্মান, কোনো আমলে নেবাটা খুব বেশি প্রয়োজন বোধ করছেন না। এই দৃষ্টিভঙ্গিটা আমি খুব সহজভাবে গ্রহণ করতে পারছি না। একদম উপেক্ষা করা, এবং কেন তিনি এই ধরনের একটা উপেক্ষার জায়গায় যাচ্ছেন। আমি আবার যখন দেখি বন্দরের ব্যাপারে তিনি যখন কথাটা বললেন, বোঝা যাচ্ছে যে বন্দরের ব্যাপারে তিনি দীর্ঘ সময় নিয়ে তিনি ভাষণে যে কথাটা বললেন, এবং বললেন যে বন্দরের ব্যাপারে বিদেশি কোম্পানিগুলোকে লিজ দেওয়ার ব্যাপারে যারা বিরোধিতা করছে, তিনি আহ্বান জানালেন তাদেরকে প্রতিহত করবার জন্য। যে সরকারকে আমরা সমর্থন করছি, তো যে রাজনৈতিক দলগুলো বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে বিরোধিতা করছে, তাদেরকে তিনি যদি প্রতিহত করবার ডাক দেন, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত অনভিপ্রেত, এবং তার জায়গা থেকে এটা কোনোভাবেই কাম্য না। জি, আজকের ভাষণে যে বিষয়গুলো উঠে এসেছে আপনি সেই সম্পর্কে আপনার মন্তব্য জানাচ্ছিলেন, এবং বিশেষ করে আমরা যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছি, নির্বাচন নিয়েও আপনার দলের মন্তব্যটি পরিষ্কার হয়েছে। আপনার কাছে ফিরবো আবারও। হাবিবুর রহমান হাবিবের কাছে প্রশ্ন রাখতে চাই পরবর্তী, যে সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমনটি বলা হচ্ছে। এদিকে কিছু রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সংস্কারকে অগ্রাধিকার দিতে আগ্রহী। আপনারা কি ভাবছেন? না, এখানে একটা ব্যাপার হলো যে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কারা বলছে? এনসিপি বলছে। নির্বাচন কমিশন তো একটা নির্বাচনে করেনি যে নির্বাচন কমিশন বিএনপির প্রতি বা অন্য কারোর প্রতি পক্ষপাতিত্ব করেছে আর কারো বিরোধিতা করেছে। নির্বাচন কমিশন কোনো তারিখই ঘোষণা করেনি, তারা বিতর্কিত হলো কি করে? এবং আমাদের প্রশ্ন হলো যে আমরা তো সরকারে নেই, আমরা এই সরকারের সমর্থন করেছি। সরকার তার মন মতো উপদেষ্টা কাউন্সিল পরিষদ গঠন করেছেন, তাদের দ্বারা নির্বাচিত নির্বাচন কমিশন। সেখানে তারা কোনো নির্বাচন করলো তো নাই, ডেট তারিখে ঘোষণা করলেন না। তারপরে একটি দল গিয়ে তাদের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওনারা গিয়ে মিছিল করলেন, সমাবেশ করলেন এবং বক্তব্য দিলেন এই নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে বা রিসাফল করতে হবে। কেন? কারণটা কি? এই যে অবস্থা। এবং সাইফুল ভাই একটা কথা যেটা বলেছেন, আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম আগের বারে, যে বিএনপি যেহেতু বলেছে, বিএনপির সাথে যে সমস্ত দলগুলি যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তারা যেহেতু বলেছে, অতএব সে কাজটি করা যায়। অথচ আমি ডক্টর ইউনূস সাহেবকে স্মরণ করে দিতে চাই যে আপনার বিপদকালীন সময়ে যে সাদেক হোসেন খোকা মনে আছে, আপনার বিশাল সম্বর্ধনা দেওয়া হয়েছিল সাদেক হোসেন খোকার নেতৃত্বে। বিএনপির সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ সেই প্রোগ্রামে গিয়েছিলেন, বেগম খালেদা নিজে এটা বলেছিলেন। সেই সাদেক হোসেন খোকার ছেলে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাতে কোর্টের রায় থাকার পরেও, নির্বাচন কমিশন গেজেটভুক্ত করার পরেও
সেখানে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি 10টা কারণ দেখে বলেছেন এটাকে শপথ গ্রহণ করা যাবে না। এই যে ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ নেই। যখন তার বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার ছিল তখন বিএনপি তাকে কোলের ভিতরে তুলে নিচ্ছে, এবং এটা বিগত কিছুদিন আগেও ওনার বিরুদ্ধে যখন মামলা ছিল বা আমরা যখন কোর্টে যেতেন, আদালতে যখন যেতেন, তা লিফট বন্ধ করে দেওয়া হতো। ওনার সঙ্গে সঙ্গে এই বিএনপি নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপির আইনজীবী, স্বেচ্ছাসেবক দল, তারা পায়ে হেঁটে, লিফট ছাড়া পায়ে হেঁটে ওনার সঙ্গে গিয়েছেন আদালতে, এবং এজলাসে আবার পায়ে হেঁটে নেমে ওনার বাড়িতে সবসময় তুলে দিয়েছেন। হয়তো ওনার দৃষ্টিভঙ্গিটা বিএনপির প্রতি এত কেন বিরাগ আমি বুঝলাম না। এত বিরাগ হয়তো কোনো কারণ নেই। যে দলটি সবচেয়ে বেশি তাকে সহায়তা করেছে, যে দলটি তার দূর সময় যে দলটা সবচেয়ে সমর্থন করেছে, আজকে তাকে আপনার গণ উনি মনেই করতেছেন না। এবং যে দলের সমর্থন আজকে বাংলাদেশে অন্তত সব দলের চেয়ে সবচেয়ে বড় সংগঠন লাগে বিএনপি, তার সমর্থন আছে। সেই সংগঠনটাকে তার সাথে তাকে যারা সমর্থন করছে, এনসিপি, জামাত এবং আরো দু একটা দল, বিএনপির বিরুদ্ধে এমন কোনো কথা নেই যা বলে না। ওনাকে যে সমর্থন করে যে সকল সাংবাদিকেরা দেশে এবং বিদেশ থেকে, তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে। উনি একবারও এইগুলি নিষেধ করেন না যে এইগুলি নিয়ে তোমরা এত কাদা চলাচল কেন করো, এই কথাটা বলেন না। এই জায়গায় আমাদের তো সন্দেহ। এবং উনি যে কথাটা বললেন এপ্রিলে, আসলেই তো এসএসসি পরীক্ষা, রোজা, তারপরে এর ভিতরে অনেকগুলো কারণ আসলে তুলে ধরলেন তিনি। আমি আপনার কাছে আসছি, আবার অভিযোগের জায়গাগুলো পরিষ্কার। সাইফুল হক, আমরা নির্বাচন কমিশন প্রসঙ্গে যেহেতু একটু কথা তুলেছি, আপনার কাছে জানতে চাই যে তারিখ আজকে মাত্র প্রধান উপদেষ্টা একটি তারিখের কথা বললেন, এর আগে পরে বিভিন্ন দাবি দেওয়ার জায়গা তো ছিলই। জানতে চাই যে নির্বাচন কমিশনের কাছ থেকে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমরা গত 22-এ দেখা হাবিবুর রহমান হাবিব, আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? আমরা সাইফুল হকের সংযোগটি হারিয়েছি। জি, আমরা সাইফুল হকের সংযোগটি হারিয়েছি। আপনার কাছে আমি শেষ প্রশ্নটি রাখতে চাই। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখলাম নির্বাচনের এই তারিখ নিয়ে। নিশ্চয়ই আপনারাও জনমানুষের মতামত জরিপ করবেন, এবং সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যেদিকে যাবে তা মেনে নেবেন, নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা আছে আপনাদের? আমরা সংখ্যাগরিষ্ঠতাকে মেনে নেব। সংখ্যাগরিষ্ঠ জনগণ তো বিএনপির পক্ষে, তারা তো নির্বাচন চায়। সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলিও চায়, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলি চায়, যারা প্রগতিশীল রাজনীতি যারা করে, তারা যারা নির্বাচনকে সম্মান করে, যারা গণতন্ত্রকে সম্মান করে, তারা চায়। তারা তো অনেক দল আছে, তারা নির্বাচনে ক্ষমতা যাবে না, তারা জানে। তারপরে গণতন্ত্র শ্রদ্ধাশীল হয়ে তারা চায়, তারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে না। এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে তো 2-3টা দল। একটা হলো জামাত, সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করছে এনসিপি, এরা দেশটা পরিচালনা করতেছে, এদের সরকার, এরা পরিচালনা করতেছে, সমস্ত সুযোগ সুবিধাগুলি এরা সবচেয়ে বেশি নিচ্ছে। এদের এই পার্সেন্টেজ নাই, তো এই সমর্থক এদের নাই, এই সমস্ত এরা তো এত ভাগ পায় না। জামাত এত ভাগ পদ পোষতেই ওঠে না, এনসিপি তো পাবেই না। এবং আরো যে ইসলামিক দল কতগুলি আছে, এদের সাথে যারা একমত, তারা ক্ষমতা ভোগ করতেছে। এখন যেহেতু রাজনৈতিক দল ক্ষমতা নেই, তারাও ক্ষমতা ভোগ করতেছে, বিভিন্নভাবে ক্ষমতা ভোগ করতেছে। তাই এক কথা বলতে গেলে, যারা ক্ষমতা ভোগ করতেছে বর্তমান পরিস্থিতিতে, যাদের নির্বাচনে জিতে আসার কোনো সম্ভাবনা নাই, তারা কোনোভাবে নির্বাচন চাচ্ছে না। যেহেতু গণতন্ত্রের প্রতি তাদের সম্মানবোধ নেই, তারা শ্রদ্ধা দেখায় না। আর যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছোট, যারাও আসল পাবে না, তারা ভোট চাচ্ছে, কারণ তারা গণতন্ত্রকে সম্মান করে, তারা স্বাধীনতা বিশ্বাস করে।
তারা এদেশের বাংলাদেশের অসংখ্য স্বাধীনতা- ধন্যবাদ। পরিষ্কার বুঝতে পারছি আপনার মতামতের জায়গাটিতে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা সাইফুল হককে হারিয়েছি, নইলে হয়তো আমরা এই আলোচনা অন্যদিকেও একটু নিতে পারতাম। সময় ফুরিয়ে যাওয়ার জন্য শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।